সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহেশখালী আইল্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের আজকের ক্লাস। আমি মোহাম্মদ বাহাউদ্দিন মনির, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপদে অবস্থান করে বাড়িতে বসে আমার ক্লাস উপভোগ করবে, আশা করছি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শোভা আমাদের নির্বাচিত একটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া। শোভার লেখকের গল্পকার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব, পরবর্তীতে শোভা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি সেটা সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সম্মানের আসনে আসীন করেছেন। বাংলা সাহিত্য জগতে যেসব মনীষীরা বিশাল অবদান রেখেছেন, তাদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। নাম রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1861 সাল 7ই মে। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তার ছদ্মনাম ছিল মানসিংহ ঠাকুর, উপাধি বিশ্বকবি। শিক্ষাজীবন যদিও তিনি শিক্ষাজীবনে তার পরিপূর্ণ সময় কাটাতে পারেননি, অর্থাৎ শিক্ষাজীবন পুরোপুরি সমাপ্ত করতে পারেননি, তারপরেও তার প্রতিভা, তার পরিশ্রম এবং তার প্রচেষ্টায় বাংলা সাহিত্য আজ বিশ্ব দরবারে সুপরিচিতি লাভ করেছে। তিনি প্রথম ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়ালেখা করেন, এরপরে নর্মাল স্কুল, এরপর বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স ইত্যাদি স্কুলে তিনি লেখাপড়া করেন। পরবর্তীতে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত চলে যান। কর্মজীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন ছিল এরকম যে 1884 খ্রিস্টাব্দে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের আদেশে পারিবারিক বিষয়কর্ম পরিদর্শন করতেন এবং 1890 খ্রিস্টাব্দে জমিদারি দেখাশোনা করেন। জমিদারি দেখাশোনার কাজ তিনি এই কাজে জড়িত হওয়ার পর, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহ
জমিদারি সূত্রে তিনি সেখানে কুষ্টিয়ার শিরাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবনের বিশাল অংশ অতিবাহিত করেন এবং বাংলা সাহিত্যের অমূল্য যে সকল সম্পদ তিনি এখানে বসেই বাংলার প্রকৃতি, নদী নালা, মাঠঘাট, বর্ষা, শীত, বসন্ত, প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে এখানে থেকেই কাছ থেকে তিনি উপভোগ করেছেন এবং তার লিখনীতে খুব সুন্দর ভাষায় পল্লীর সুন্দর নিদর্শনগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সাহিত্য সাধনা, তিনি তার প্রথম সাহিত্যকর্ম তার 15 বছর বয়সে বনফুল লিখে তিনি সর্বপ্রথম কবি পরিচিতি লাভ করেন। কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। সোনার তরী, মানসী, চিত্রা, চৈতালি, খনিকা, গীতাঞ্জলি, বলকা, পুরবী, শেষ লেখা, জন্মদিনে, বিচিত্রা ইত্যাদি ইত্যাদি রয়েছে। উপন্যাসের কথা যদি বলি, তিনি একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাস, গল্পকার, নাট্যকার। তো সাহিত্যের সকল শাখায় তার সমানভাবে বিচরণ ছিল। উপন্যাসের কথা যদি বলতে হয় গোরা, ঘরে বাইরে চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা ইত্যাদি। কাব্যনাট্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যের মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, বিসর্জন, রাজা ও রানী। নাটক, রবীন্দ্রনাথের নাটক, বিশ্বকবি রবীন্দ্রনাথ যে নাটকগুলো লিখেছেন তন্মধ্যে চিরকুমার সভা, রক্তকরবী, ডাকঘর, মুকুট, বিসর্জন ইত্যাদি ইত্যাদি। আর তিনি ভ্রমণ কাহিনীও লিখেছেন, জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্যে রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি ইত্যাদি ইত্যাদি। এই মহামনীষী বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার বিখ্যাত লেখার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালে ডিলিট বা ডক্টর অফ লিটারেচার উপাধিতে ভূষিত হন। কাশী বিশ্ববিদ্যালয় তাকে 1935 সালে ডিলিট উপাধিতে ভূষিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1934 সালে আমাদের কবিগুরু আমাদের বিশ্বকবিকে সম্মানিত করেন, ডিলিট বা ডক্টর অফ লিটারেচার উপাধিতে ভূষিত করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940 সালে তার কর্মের স্বীকৃতি স্বরূপ ডক্টর অফ লিটারেচার হিসেবে আখ্যায়িত করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বিশ্বকবির কবি পরিচিতি সংক্ষেপে। তো আসা যাক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শোভা গল্পগুচ্ছ থেকে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের একটা প্রিয় গল্প হলো শোভা। তো আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই শোভা গল্পটা নির্বাচিত করা হয়েছে। এই গল্প পড়ে আমরা যেমন সাহিত্যের রস আস্বাদন করতে পারি, ঠিক তেমনি এই গল্প থেকে আমাদের বাস্তব জীবনের যে আমাদের সমাজে আমাদের চারপাশে অসহায়, অসমর্থ যে সকল মানুষ থেকে শুরু করে যে সকল প্রাণী রয়েছে, সে সকল প্রাণীর প্রতি, মানুষের প্রতি দয়া, মায়া, মমত্ববোধের যে একটা উন্মেষ, যে একটা প্রকাশ, সেটা শিক্ষা লাভ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে আমাদের আজকের যে নির্বাচিত শোভা গল্পটি।
বাক্য প্রতিবন্ধী একটি কিশোরী, যার নাম ছিল শোভা, যার পুরো নাম ছিল সুভাষিনী, চণ্ডীপুর গ্রামে যার জন্ম। 3 বোনের মধ্যে সুভাষিনী ছিল সবার ছোট। শোভার প্রতি মূলত লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে আমাদের আজকের এই গল্পে। শোভা মা বাবার তৃতীয় কন্যা। তাদের আগে তার 2 বোন, সুকেশিনী, সুহাসিনী 2 জন। এরপরে সর্বশেষ কন্যা জন্ম নেওয়ার পরে মা বাবার নাম রাখেন শোভা। সুভাষিনী বা সুন্দর ভাষা, এখান থেকে শোভার নামকরণ। যদিও বা তার নাম শোভা, কিন্তু শোভা আমাদের শোভা কথা বলতে পারে না। এটা মা মনে করেন এটা নিয়তির দোষ, কিন্তু বাবা শোভাকে অকৃত্রিম ভালোবাসায়, অকৃত্রিম মায়া মমতায় দেখেন। কেউ তার সঙ্গে খেলে না, তার সঙ্গে কেউ মেশে না। সমাজের অন্যান্য মানব থেকে এক প্রকার শোভাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কেউ সবার সাথে মিশে না, কথা বলে না, অন্তরঙ্গ হয় না, কারণ শোভা কথা বলতে পারে না। কেউ মিশে না, সেটা যেমন ঠিক তেমনি শোভার জন্য তার একটা বিশাল মনোজগৎ বা আশ্রয়ের জগৎ রয়েছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখ, তার না বলা কথাগুলো সেই মুখ প্রাণীরা খুব ভালো করে বোঝে। সে তাদের খুবই কাছের জন, আপনজন। যেমনটা তার প্রিয় প্রাণীগুলোর মধ্যে ছিল 2টি গাভী। আমরা দেখতে পাই সর্বশী পাঙ্গুলি, সর্বশী ও পাঙ্গুলি, এবং ছাগল ছিল, বিড়াল ছিল। এমনকি মনুষ্য জাতির মধ্যেও গোসাইদের ছোট ছেলে প্রথা, যে তাকে আদর করে সু বলে ডাকত, সেও ছিল তার একজন পছন্দের মানুষ। সেও শোভাকে ভালোবাসত, শোভাকে আপন হিসেবে জানত। তো বিপুল নির্বাক প্রকৃতির কাছে শোভা যেন মুক্তির আনন্দ পায়। শোভা যেন মানুষের কাছ থেকে সরে প্রকৃতির কাছে গেলে সে মুক্তি পায়। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য বিশাল একটি জগৎ তৈরি করেছেন, যে জগতে কোনো বাধা নাই, কোনো সংকোচ নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। সে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এই সকল অসমর্থ, এই সকল দুর্বল মানুষদের জন্য আমাদের হৃদয়ে যে মমতা, যে আন্তরিকতা, যে মায়া, যে মমত্ববোধ, এটার উন্মেষ গঠানোর জন্য সুন্দর একটা গল্প আমাদের কাছে উপস্থাপন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত অত্র গল্পে শিল্পের সুষমা যেমন রয়েছে, সাহিত্যের কারুকাজ যেমন রয়েছে, গল্পের ধারাবাহিকতার যে একটা সুন্দর গঠন রয়েছে, সাথে সাথে এই গল্পের আনন্দ বেদনার মাঝে আমাদের কাছে একটা মেসেজ, একটা বার্তাও আসে। সেটা হলো সমাজের এরকম অবহেলিত, অসমর্থ মানুষদেরকে যেন আমরা ভালোবাসি। এই সকল মানুষদের
যেন আমরা আমাদের কাছের হিসেবে টেনে নেই। এ সকল মানুষদেরকে আমরা যেন আপন হিসেবে জানি। তারাও আমাদের মতো মানুষ, যদিও বা তাদের দুর্বলতা রয়েছে, তাদেরকে আমাদের আরও বেশি বেশি কাছে টানতে হবে, ভালোবাসতে হবে। আমাদের বিশ্বকবি, কবিগুরু উক্ত শোভাগল্পের মাধ্যমে আমাদেরকে সে সকল প্রতিবন্ধী, দুস্থ, অসমর্থ, অপারগ মানুষদেরকে আমাদের মমত্ববোধের যে উন্মেষ, তাদের প্রতি যে একটা মমতা, ভালোবাসা, আন্তরিকতা, সেটা উন্মেষ ঘটানোর চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই গল্পের শিক্ষণীয় বিষয় আমরা আমাদের বাস্তব জীবনে চর্চা করার, প্রয়োগ করার চেষ্টা করব। সবার সুস্থতা, নিরাপত্তা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।